হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পার্টিসিপেন্ট এত কম কেন? আর একটু কি বাড়বে না এরকমই আগের ক্লাসও ছিল? কথা বলো, তোমাদের পার্টিসিপেন্ট কি আগের ক্লাসে এরকমই ছিল না আর একটু বেশি ছিল আর কি? তোমাদের লিঙ্ক পেতে হয়তো একটু দেরি হয়েছে, সরি আমি এর জন্য। এ কারণেও অনেকটা হয়তো বা জানতে পারেনি। সবাইকে লিঙ্ক পেয়েছিল তোমরা ক্লাসে? জি স্যার, লিঙ্কটা রাত্রে দিবেন তাহলে স্যার সবার জন্য সুবিধা হয়। স্যার লিঙ্কটা আপনি সকালে দিয়েছেন তো এই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, আমি এটা বুঝতে পারলাম আর কি, তো যাই হোক, সামনের দিন থেকে এটা আগে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের প্রবলেম ছিল যে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা জি, এই জি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। আমরা এটার জন্য কতগুলো মেথড বলেছিলাম, অনেকগুলো মেথড এখানে হতে পারে। তার মধ্যে ক্যাভিন্ডিশ মেথডটা এখানে পড়ছি। ক্যাভিন্ডিশ মেথড এটা শুরু করেছিলাম আমরা, বেশ কিছু আমরা বর্ণনা করেছিও। তো এরপরে আমার মনে হলো যে তোমাদের আরেকটু যদি ডিটেলস আলোচনা করা হয় তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। এই কারণে আমাদের আরেকটু কিছু প্রিলিমিনারি একটু ধারণা আগে নিই, তারপরে আমরা আবার ক্যাভিন্ডিশ মেথডে ফিরে যাব। আমরা কিছু টার্ম সম্পর্কে আগে জানি। সর্বপ্রথম হলো টরশন। টরশন সম্পর্কে তোমরা জানো কিনা? কেউ শুনেছো এর আগে টরশন সম্পর্কে? তোমাদের ফিজিক্সে মেকানিক্স নামে কোনো যদি কোর্স আছে কি? এটাই তো, এটা ছাড়া তার অন্য কোনো তোমাদের নাই, যাও। তো এটা টরশন মানে হলো আমাদের মূলত আহ, তোমার যে কোনো একটা বস্তু যদি এরকম ভাবে থাকে, এখানে একটা দেখছো রাবারের মতো একটা জিনিস, এটাকে তুমি যদি ঘোরাও, যেটাকে আমরা টুইস্ট বলি, এটা হচ্ছে আসলে টরশন। টরশন হলো আমাদের এখানে একটা জিনিসকে মোচড়ানোর মতো একটা ফোর্স। যেমন হতে পারে এই পেন, এই পেনটাকে যদি আমরা জাস্ট এরকম ভাবে একটা মাথাকে ফিক্সড রেখে যদি এরকম ভাবে আমরা যদি ঘোরাতে থাকি, তাহলে এটা হচ্ছে মূলত এটাকে টরশন করা হচ্ছে, এরকম একটা বলা হবে আর কি। এখন যে কথাটা আসলে বলা ভালো সেটা তো টরশনাল ফোর্স। টরশনাল ফোর্স মানে হলো যে যে বল দিয়ে আমরা ওই বস্তুটাকে এরকম ভাবে ঘোরাতে চাচ্ছি বা এরকম ভাবে মুচড়াতে চাচ্ছি, এটা হচ্ছে মূলত টরশনাল ফোর্স। একই রকম কথা টুইস্ট। টুইস্ট মানেও ঘোরানো বোঝাই, টুইস্ট মানেও ঘোরানো, টর্শন মানেও ঘোরানো বোঝাই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা এমন কিছু মিন করে যেটা মনে হয় যে টুইস্টিং ফোর্স বা টর্শনাল ফোর্স, এটা মনে হয়। টুইস্টিং ফোর্স মানেও কিন্তু কোনো একটা জিনিসকে ঘোরানো, যে ফোর্স দিয়ে তুমি একটা জিনিসকে এরকম ভাবে টুইস্ট করবে বা মুচড়াবে, এই ফোর্সটাকে আমরা বলি হলো টুইস্টিং ফোর্স। তো এরপরে হচ্ছে কাপল। কাপল মানে হলো, তোমরা ফিজিক্সের কাপল মানে হলো আসলে দুইটা বল আমরা যখন ভাবে কোনো একটা বস্তুকে যদি মুচড়াতে চাই, ঘোরাতে চাই, তাহলে এটা দুইটা সাইড আছে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এই সাইডে। এই সাইডে ফোর্স আমরা যখন এভাবে দিচ্ছি, দেখো একটা সাইডে ফোর্স যাচ্ছে ওইদিকে, আর এই দিকের ফোর্সটা আছে এইদিকে, তাহলে দুইটা ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করছে। অনেকটা ছবি যেরকম ভাবে যেটা দেখছো, একটা ফোর্স হচ্ছে এইদিকে আর একটা ফোর্স এদিকে। এই দুইটার ভ্যালু কিন্তু সমান, এই F1 এবং F2 এর ভ্যালু সমান, কিন্তু তার একটা একটা জাস্ট অপোজিট ডিরেকশনে আছে। তো এই ফোর্স গুলোকে বলা হয় কাপল। ফোর্স গুলো আমাদের এখানে কাপল। তুমি যখন এরকম ভাবে মোচড়ানোর জন্য ফোর্স দিবা, এই ফোর্স গুলো
তোমাকে অবশ্যই একটা দিলে পরে আরেকটা তৈরি হয়ে যাবে, বা একই সাথে দুইটাই অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্য এটাকে বলা হয় কাপল অফ ফোর্স, বা কাপল নামে শুধু পরিচিত আর কি। তাহলে এই যে টর্সন বা টুইস্ট, এই কথাগুলো সিনোনিমের মতো অনেকটা অনেকটা একই জিনিসই বোঝায়। এটা এমনি কোনো কোনো ক্ষেত্রে এটা সাধারণ মিনিং হলো এটা ঘোরানো, কিন্তু এটা এমনি কোনো কোনো ক্ষেত্রে এটাকে আবার ফোর্স হিসাবে উল্লেখ করে আর কি। ফোর্স মানে ফোর্স ভাবে এটাকে ধরা হয়। তবে ভালো প্র্যাকটিস হলো যে এটাকে টর্শনাল ফোর্স বলি আর এটাকে টুইস্টিং ফোর্স বলি। আর তারপর হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স মানে হলো আমাদের যেটাকে আমরা টর্ক বলি আর কি। টর্ক তোমরা পরিচিত হয়েছে, ইন্টারমিডিয়েট পরিচিত হয়েছে টর্ক সম্পর্কে। টর্ক মানে কি বোঝায় যে মোমেন্ট অফ ফোর্স, মানে যেটা টর্ক আমরা যেটা বলছি আর কি, সেটা হচ্ছে আমাদের কাপল এবং সেই কাপল অফ ফোর্সের যে কোনো একটা ফোর্স এবং এটার মধ্যে যে দূরত্ব। যেমন এখানে যদি বলো এটার দূরত্ব হচ্ছে আমাদের একটা ফোর্স থেকে আরেকটা ফোর্সের দূরত্ব কত, R1 প্লাস R2, এবং এটার একটা ফোর্সের ভ্যালু হচ্ছে জাস্ট F1। তাহলে এখানে টর্ক কত হবে, ওই ফোর্স টাইমস এটার এই ফোর্স গুলোর দূরত্ব। তাহলে এটাকে আমরা বলি টর্ক। তো এটা বোঝানোর জন্য আমরা জাস্ট একটা ফিগার এখানে ধরতে পারি যে টর্ক মানে হলো আমাদের মূলত এটা বলতে পারি হলো যে টার্নিং এফেক্ট অফ ফোর্স। মানে কোনো একটা বল যদি প্রয়োগ করো তাহলে সেই বলটা এটা যে পরিমাণ টার্নিং এফেক্ট তৈরি করতে পারে সেটাকে আমরা বলি হলো টর্ক। যেমন এখানে একটা বল এখানে দেওয়া হচ্ছে কিভাবে, যে একটা ওয়েট আছে যেটা ওয়েট 24 নিউটন। এই 24 নিউটন এখানে আছে এবং সেই বলটা একটা এরকম ভাবে কাঠের একটা জিনিসের উপর রাখা আছে। এই ভরটা ভর, ভর মানে হলো এখানে ভরের জন্য এখানে ওয়েট আছে, ওয়েটের জন্য বল আছে, সেভাবে আমরা বলতে পারি বলটা এখানে আছে। এবং এখানে একটা পিভট পয়েন্ট আছে। পিভট পয়েন্ট মানে হলো যার উপরে ভিত্তি করে, যার উপর কেন্দ্র করে কোনো একটা জিনিস ঘুরতে পারে, এটাকে আমরা বলি পিভট পয়েন্ট। এই পিভট পয়েন্টের উপরে এটা থেকে এই এদিকে যেতে পারে বা এদিকে নামতে পারে। তো এখানে এমন কোন একটা ওয়েট যদি আমরা রাখি যাতে করে এটা এইদিকে যে ফোর্স, এদিকে যে টার্নিং এফেক্ট, এদিকে যে টার্নিং এফেক্ট, এই দুটো সমান হয়, ব্যালেন্স হয়ে যায়। এই ফোর্সটা কত হবে এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে কিভাবে করতে পারি আমরা, এটা হলো যে এই ক্লক ওয়াইজ, এটা হচ্ছে আমাদের এদিকে যখন ঘুরছে সেটা কাউন্টার ক্লক ওয়াইজ। তাহলে কাউন্টার ক্লক ওয়াইজ ডিরেকশনে আমাদের মোমেন্ট অফ ফোর্স বা এটা যে টার্নিং এফেক্ট, টার্নিং এফেক্ট কত কত এটা জানার জন্য কি করব, এটা ডিসপ্লেসমেন্ট টাইমস এটার ফোর্স। এখানে এই পিভট পয়েন্ট থেকে দূরত্ব হলো এখানে 0.8 মিটার টাইমস এটা 24। তাহলে 0.8 টাইমস 24, এটা হচ্ছে এদিকে টার্নিং এফেক্ট। আর এই দিকের ক্লকওয়াইজ যে টার্নিং এফেক্ট যেটা হতো সেটা হচ্ছে আমাদের 4 মিটার টাইমস এটার যে ওয়েট। আমাদের ওয়েটটাই বের করতে হবে যে কতখানি ওয়েট এখানে রাখলে এটা ব্যালেন্স অবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, এটা এদিকেও পড়বে না এদিকেও পড়বে না। এটা জানার জন্য তাহলে আমাদের কি করতে হবে, যে এদিকে টার্নিং এফেক্ট ইকুয়ালস টু এদিকে টার্নিং এফেক্ট, দুইটা যখন সমান হবে তখন সে ব্যালেন্স পজিশনে থাকবে। তো মুভমেন্ট অফ ফোর্স মানে হলো আমাদের মূলত টার্নিং এফেক্ট অফ ফোর্স, যেটা কিনা কোনো একটা বস্তুকে ঘোরানোর চেষ্টা করে, যেটাকে আমরা টর্ক বলি, বা রোটেশনাল মেকানিক্সে এটাকে আমরা ফোর্স বলতে পারি। ফোর্সের যে আহ, যেরকম প্রপার্টি রোটেশনাল ডাইনামিক্সের জন্য, এই টর্কের প্রপার্টিও একই রকম। এই এই তিনটা চারটা যে টপিক আমরা বললাম এখানে, এই এই টার্মিনোলজি সম্পর্কে এখন তোমাদের ক্লিয়ার ধারণা হলো কিনা, এগুলো বুঝেছে কিনা সম্পূর্ণ? কথা বলতে হবে, না বুঝলে বলবো যে বুঝে নাই, আর যদি বলো মানে বুঝেছো তাহলে বলতে হবে যে বুঝেছি, তাহলে আমরা বুঝতে পারবো। তাছাড়া আমি একাই বুঝছি, তোমরা ক্লাস করছে কি করছো না আমি তো কিছু বুঝতে পারছি না, তাই না? তোমরা কি কথা শুনছো? জি স্যার। ইয়েস স্যার। বুঝতে পারলে এই পর্যন্ত যে তিনটা আমরা চারটা বললাম, চারটা টার্ম সম্পর্কে বললাম। আর প্রথম দুইটা ফোর্সের মধ্যকার পার্থক্যটা একটু যদি বলেন। টর্শন আর টুইস্ট জি স্যার। এটা সিনোনিম, মানে একটা আরেকটার একই রকম আর কি। কোন একটা স্যার তাহলে ফোর্স, আলাদা করে সংজ্ঞায়িত করা হচ্ছে কেন? না সংজ্ঞায়িত এখানে আলাদাভাবে করিনি, আলাদাভাবে পরিচিতি দিচ্ছি। এটাও যেটা বোঝায় যে এটা জাস্ট একটা ফোর্স যেটা কিনা এটা ঘোরানোর চেষ্টা করছে কোন একটা বস্তুকে। এটা তোমাদের শেয়ারিং স্ট্রেস, আচ্ছা তোমাদের শেয়ারিং স্ট্রেস মানে হলো যে মোচড় বিকৃতি, মোচড় পীড়ন, এগুলো সম্পর্কে ধারণা আছে না, ইন্টারমিডিয়েটে পড়েছো? জি স্যার। তো ওই একই, মোচড়ের জন্য আমরা কি করতে হয়, আমাদের বল দিতে হয়। তো আমরা যে বলটা দিচ্ছি, যে এটাতে ঘোরাচ্ছি মানে মোচড়াচ্ছি, যেটা ওই মোচড়ের তোমার ইংরেজি যেটা সমার্থক শব্দ হচ্ছে টর্শন এবং টুইস্ট। এটা হচ্ছে আমাদের মোচড়ের সমার্থক শব্দ ইংরেজিতে।
বুঝছো? জি এবং স্যার। এটা এই টর্শন বা টুইস্ট এটা দিয়ে আমাদের কোনো কোনো ক্ষেত্রে বলও বোঝায়। এটাই বলছে, এটা দিয়ে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আমাদের কোনো বইয়ে এটা বুঝেছে বল, মানে টর্শন বলতে বোঝাচ্ছে যে টর্শনাল ফোর্স, আবার টুইস্ট মানে বুঝেছে টুইস্টিং ফোর্স। কিন্তু আসলে আসল কথা হলো যে এটা মানে বোঝায় যে এটা বল মানে এই মোচড়ানোর যে ঘটনাটা এটাকে বোঝাচ্ছে। কিন্তু ভালোভাবে বোঝাতে হলে আমাদের এখানে বলতে হবে টর্শনাল ফোর্স, যেটা কিনা আমাদের ওই কোন একটা বডিকে এটা জাস্ট মোচড়ানোর একটা ফোর্স আর কি। একই রকম ভাবে টুইস্টিং ফোর্সও তাই, যেটা কোনো একটা বডিকে মোচড়াচ্ছে। আর কোনো কোনো ক্ষেত্রে এটাকে আলাদা করে যে টর্শন বলে যে এটা হচ্ছে আমাদের ওই অবজেক্টটাকে কোনো একটা পয়েন্ট ফিক্সড রেখে, মানে একটা এন্ড ফিক্সড রেখে আর একটা এন্ডে ফোর্স দেওয়া। আর টুইস্টিং এ এটা দুই এন্ডে ফোর্স দেওয়া, এরকম বলে। টুইস্টিং মানে হলো বলে যে দুই এন্ডে ফোর্স দেওয়া, কিন্তু আসলে এটা এটা ভালো কথা না। আমাদের এটা দুই একটা এন্ডে তুমি যদি ফোর্স দাও, আর একটা এন্ডে অটোমেটিক্যালি তুমি ফোর্স অ্যাপ্লাই করছো। তার মানে এখানে তুমি তো আর এমনি একে ফিক্সড রেখে মানে এটাকে জাস্ট শূন্যের উপর রেখে তো ফোর্স দিতে পারবা না। আসলে টর্শন এবং টুইস্ট দুইটা সিনোনিম। ক্লিয়ার হলো কি? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার না হলে তারপরে বলবা। আর আরো কোনো কোশ্চেন কারো থাকলে বলো। আচ্ছা, তাহলে এখানে আমাদের ডিটারমিনেশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের জন্য আমরা বলেছিলাম যে জি ইকুয়ালস টু জি এম বাই আর, এটাকে ব্যবহার করে আমরা করতে পারি আর কি, এটা বের করতে পারি। কারণ জি এর ভ্যালুটা বামে রেখে সবগুলো যদি ডানে পাঠিয়ে দিই, তাহলে আমাদের মোটামুটি জি ছাড়া আর কিছু নাই। তখন আমরা এই ভ্যালুগুলো যদি অ্যাকুরেটলি জানতে পারি, তাহলে জি এর ভ্যালু অ্যাকুরেটলি বের করতে পারবো। এটার জন্য আমরা বলেছিলাম যে এটা হয় পাহাড়ের উপরে উঠে অথবা পাহাড়ের নিচে নেমে, মানে মাটির গভীরে খনিতে যে এটা আমরা জি প্রাইম ক্যালকুলেট করবো, সেখানে আমরা এটা মাস জানবো ওই পয়েন্টের, মানে ওই পয়েন্টের রেসপেক্টে ওইটুকু অংশের অ্যাক্টিভ মাস। এবার সবগুলো ক্যালকুলেট করে আমরা এই ক্যাপিটাল জি বের করে নিয়ে আসতে পারি। এটা সম্পর্কে বলা আগে হয়েছিল। তো এগুলো খুব একটা অ্যাকুরেট পদ্ধতি না, এটা আমরা একদম রাফ স্কেলে এটা বলতে পারি। কিন্তু অ্যাকুরেট পদ্ধতির জন্য আমরা কিছু করছি, সেটার জন্য আমাদের ক্যাভেন্ডিশ মেথড অথবা আরো যে বয়েজ মেথড বা ক্যাটরাস পেন্ডুলাম, আরো অনেক কিছু দিয়ে করা যেতে পারে। তো আমরা ক্যাভেন্ডিশ মেথডে আমরা যে জিনিসটা করব সেটা মূলত একটা ফোর্স ব্যালেন্সের মাধ্যমে, টর্শনাল ব্যালেন্সের মাধ্যমে করা হয়। টর্শনাল ব্যালেন্স মানে হলো আমাদের এখানে টর্শনাল ফোর্স থাকবে এবং আর একটা কোনো ফোর্স এই ফোর্সটাকে ব্যালেন্স করবে। একটু আগে আমরা যেটা দেখালাম যে এখানে আমাদের দুই রকম ফোর্স আছে, একটা হচ্ছে এদিকে একটা ফোর্স যেটা কিনা এটাকে এইদিকে ঘোরানোর চেষ্টা করছে, এদিকে টার্নিং এফেক্ট দেখাচ্ছে। এইদিকে একটা ওয়েট আছে, এইটার জন্য এদিকে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে এবং এইদিকে ফোর্সটা এই সম্পূর্ণ ওই কাঠের যে ইয়েটা আছে এটাকে এইদিকে মোচড়ানোর বা এদিকে ঘোরানোর চেষ্টা করছে। তাহলে এইদিকে টার্নিং এফেক্ট আর এইদিকে টার্নিং এফেক্ট যদি সমান হয় তখন তারা ব্যালেন্সড অবস্থায় থাকবে। তো এরকম ঘটনা আমাদের ঘটবে। তো একটা তাহলে ফোর্স আমাদের কি করে পাই? একটা ফোর্স আমরা পাবো হলো আমাদের যে নিউটনস গ্র্যাভিটেশনাল ল, যেটা আমরা জানি যে এফ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার বা জি এম এম বাই ডি স্কোয়ার। ওই নিউটনস গ্র্যাভিটেশনাল ল থেকে আমরা একটা ফোর্স পাবো আর কি। এবং আর একটা ফোর্স আমাদের টর্শনাল ফোর্স থেকে পেতে হবে। ক্যাভেন্ডিশের যে মেথডটা, এটা আমাদের দুই রকম ফোর্স আমাদের এখানে থাকবে, একটা হচ্ছে আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর একটা এই টর্শনাল ফোর্স। এই দুটো ফোর্স একটাকে আর একটাকে ব্যালেন্স করবে এবং এই জন্য এটাকে আমরা বলি মূলত টর্শনাল ব্যালেন্সের একটা মেথড। আমাদের ক্যাভিটিস মেথড হচ্ছে টর্শনাল ব্যালেন্সের মেথড। এখন টর্শনাল ব্যালেন্স মানে কি? টর্শনাল ফোর্স দিয়ে আর একটা ফোর্সকে ব্যালেন্স যখন করা হচ্ছে এটাকে আমরা বলছি টর্শনাল ব্যালেন্স। তো যাক, আমাদের এটার জন্য একটা ফিগার দেখেছিলাম আর কি। সেই ফিগারটা তোমাদের কাছে অনেকের জটিল মনে হতে পারে, আমরা একটা সহজ ফিগার আজকে আবার দেখাচ্ছি। এখানে তিনটা ফিগার আমরা তাহলে আজকে সব মিলে হবে, আগে দুটো সহ আজকে। এই তিনটা ফিগারের মধ্যে যে কোনো একটা ফিগার পরীক্ষাতে আঁকালেই হবে, তবে ভালো হলো এই ফিগারটা আঁকানো, কারণ এখানে একদম ডিটেলস আছে। আর এমনি জাস্ট বোঝার জন্য বা সহজে আঁকানোর জন্য এই ফিগারটা দিতে পারো, এটা দিলেও সমস্যা নাই। তাহলে আমরা বলেছিলাম যে দুইটা রড আছে, দুইটা রড মাথায় আমরা দুইটা বলকে এখানে ঝুলেছে এবং বলগুলো হচ্ছে লেডের তৈরি, লেড পিবি যেটা, এটা মাস অনেক বেশি এটা আয়তনের তুলনায়, কারণ ডেনসিটি বেশি। এটা 25 সেন্টিমিটার ডায়ামিটার বড় যে বলটা আছে এবং এই 25 সেন্টিমিটার ডায়ামিটারের যে বল, এটা যে ওয়েট হয় সেটা কত বলেছিলাম? 158.8 কেজি। তোমাদের মনে আছে কিনা? 158.8 কেজি। এটা 25 সেন্টিমিটার ডায়ামিটার হয়। আর ছোট যে বলগুলো ছিল এই বলগুলোর ডায়ামিটার কম 5 সেন্টিমিটার এবং তার ভর আবার কম। ভর হচ্ছে আমাদের শুধুমাত্র 0.68 কেজি। তো 0.68 কেজি এটা ছোট ভর। এই ছোট ভরের যে বলগুলা, এটা যে স্টিকের উপরে আছে বা যে রডের উপরে যেটা আছে
এই রডটা আমাদের যে আগের যে রডটা ছিল তার থেকে কিছুটা বড়, অল্প পরিমাণ বড়। এটা এই ফিগারটা দেখলে একটু ক্লিয়ার হবে আর কি। যে আরএস রডের মাথায় আমাদের ছোট বলগুলো আছে, যেটা কিনা হচ্ছে 0.68 কেজি ভর। এটা এখানকার পিকিউ যে আমাদের রড ছিল, পিকিউ রডের থেকে কিছুটা বড়। এটা আমাদের কিছু অ্যাডভান্টেজ এখানে দিবে সামনে, এই আর কি। আর তারপরে বলেছিলাম এই যে এটা একটা রড থেকে ঝুলানো থাকবে, এখানে যেটা ফাইবার নামে দেখানো হয়েছে সেই ফাইবার আসলে টর্শনাল রড। এই টর্শনাল রডের মাথায় একটা মিরর থাকতে পারে, এই মিররের উপরে তুমি একটা লেজার সোর্স থেকে একটা লাইট বিম, মানে লেজার মানে তো বোঝো একটা ডিরেকশনাল লাইট, মানে একদম আচ্ছা বাচ্চাদের তো লেজার লাইট হচ্ছে খেলে তোমরা দেখেছো আর কি, লেজার লাইট যেটা বলে আর কি। তো সেই লেজার লাইটের মতো একটা বিম, তুমি যদি এখানে লেজার বিম যদি এখানে একটা অ্যাপ্লাই করো, তাহলে এখানে যেহেতু একটা মিরর আছে, তাহলে ওই মিরর থেকে এটা রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে এদিকে আসবে। এখন এই যে বলটা, এই বলগুলো যদি না থাকতো, তাহলে এটা এখানে একটা পয়েন্টে এখানে দেখো তো, যখন এই বলগুলো কাছে নিয়ে আসা হবে, তখন এটা কি করবে, এই বলগুলোর আকর্ষণের জন্য এটা একটু এইদিকে ঘুরে যাওয়ার চেষ্টা করবে, এটা এর কাছে যাওয়ার চেষ্টা করবে, এই বলটা এর কাছে আসার চেষ্টা করবে। তখন এই টোটাল যে এই এম এম যে রডটা, এটা একটু এদিকে ঘুরে যাওয়ার চেষ্টা করবে, তাই না? এদিকে যদি কাউন্টার ক্লক ওয়াইজ যদি একটু ঘুরে যায়, তাহলে এই বিমটা এখান থেকে একটু এইদিকে সরে আসবে। এখানে অল্প পরিমাণ সরণ হলেই এটা অনেকখানি পরিমাণ সরে আসবে, কারণ তোমার লাইট বিম দিয়ে এখানে অনেকখানি রিফ্লেক্ট হয়ে আসছে। তোমরা কি দেখেছো অনেক সময় যে আয়নাতে আহ এবার যদি অল্প পরিমাণ যদি একটু ঘোরানো হয়, একটু ঘোরালে পরে মনে হচ্ছে যে ছটাটা যখন পড়ছে, যেখানে যেখানে ছটা পড়ছে এটা অনেকখানি সরে যায়। তো এই ঘটনা এখানে ঘটবে আর কি। তোমার এখানে লাইট বিম যখন একটু সরেছে, এটা যদি 1 ডিগ্রি রোটেশন হয় এখানে, তাহলে ডাবল রোটেশন এখানে হবে আর কি, এই বিমের। তো এখানে যেহেতু আমাদের ভরগুলো খুবই কম, 158 কেজি আর এটা 0.68 কেজি, এটা ভর যেহেতু খুবই কম, এবং এটার মধ্যেকার যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স যেটা এফ ইকুয়ালস টু জিএমএম বাই আর স্কোয়ার, যেটা আমি একটু আগে বললাম, ওই ফোর্সটাও এখানে খুবই কম থাকবে। ওই কমে থাকলে এটা অল্প পরিমাণ ঘুরবে, কিন্তু ওই অল্প পরিমাণ ঘোরাটাই আমাদের বড় করে দেখানো যাবে, সেটা হলো এই লাইট ইয়ার সাহায্যে। আর আমরা অ্যাকচুয়াল যে ফিগারটা এখানে রেখেছি, মানে ক্যাবিনেট যেটা ইউজ করেছিলেন নাকি, সেখানে লাইটের ওরকম ব্যবস্থা না করে তিনি যেটা করেছিলেন যে এখানে একটা ভার্নিয়ার স্কেল দিয়েছিলেন, এবং ভার্নিয়ার স্কেলের সাথে একটা টেলিস্কোপ দিয়ে এটার যে যেটুকু রিফ্লেকশন যেটা হবে, যেটুকু সরে যাবে, এটাও খুবই সূক্ষ্মভাবে মেজার করা যায়। তাহলে এখানে লেজার বিম দিয়ে যে কাজটা, ওই একই কাজ এখানে ভার্নিয়ার স্কেল দিয়ে করা হয়েছিল আর কি অ্যাকচুয়ালি। ক্লিয়ার কি এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে এই যন্ত্রের এই বর্ণনাটা তোমাদের মনে আছে কিনা? আমাদের ওই যে আবার এখানে ফিরে আসে, আমাদের মূল জিনিস হলো, আচ্ছা এটা আরেকটু বলি, আমাদের মূল জিনিস হলো যে দুইটা বল থাকবে বড়, দুইটা বল থাকবে ছোট। এটার মধ্যেকার যে অ্যাট্রাকশন ফোর্স, গ্র্যাভিটেশন অ্যাট্রাকশন ফোর্স, এফ ইকুয়ালস টু জিএমএম বাই আর স্কোয়ার বা জিএমএম বাই ডি স্কোয়ার, ওই ফোর্সটা কি করবে, এটা একে কাছে টেনে নেওয়ার চেষ্টা করবে, যেটা কিনা এই যে রড, এই রডে একটা টর্শনাল ফোর্স অ্যাপ্লাই করবে। আমি একটু আগে যেটা বলেছিলাম, ওই টর্শনাল ফোর্স এখানে যেরকম ভাবে দেখানো হয়েছে, ওই একটা এদিকে ঘুরছে, একটা এদিকে ঘুরছে, তাহলে একটা এই এন্ড যদি ফিক্সড থাকে, এই এন্ড যদি ফিক্সড থাকে, তাহলে আর একটা এন্ডে কি হবে, একটু আমরা একটা ছবি অ্যাড করতে পারি কিনা। একটা ছবি একটু অ্যাড করি আমরা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
আচ্ছা, তো এই ছবিটা এখন দেখতে পাচ্ছ হয়তো আমাদের এটা হচ্ছে আমাদের মনে করো ওই যে রডটা আমরা বলেছিলাম, উপরে যে রডটা এখানে দেখানো যাচ্ছে আমাদের এই ফিগারে। সবকিছু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে এখানে যে রডটা এখানে দেখানো যাচ্ছে, এই রডটাকে যদি একটু আমরা কেটে দেখতাম, তাহলে এখন যে ফিগারটা অ্যাড করলাম এই ফিগারটার মতো মনে হতো আর কি। ওই রডটা যদি কেটে দেখানো হতো তাহলে এরকম হতো। তাহলে এখানে একটা এন্ডে আরো একটা বড় রড এখানে আছে, যেটা এখানে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করছে। যদি একটু ঘুরে যায় তাহলে এটার ফাইবার গুলো একটু এরকম ভাবে ডিসপ্লেসড হবে, এটুকু অ্যাঙ্গেল এখানে হবে। মানে এইটা মনে হয় যে এই তারটা মোচড় লেগেছে বা মোচড়ানো হয়েছে, এরকম ভাবে মনে হবে আর কি। তো যদি মোচড়ানো হয় তাহলে সেখানে একটা রিস্টোরিং টর্ক তৈরি হবে। তার মানে তুমি এই যে বলটা যখন কাছে নিয়ে আসলা, এই বলটা যখন কাছে নিয়ে আসলাম বড় বলটা, তখন কি করবে, এই ছোট বলটা একটু এদিকে সরে যাওয়ার চেষ্টা করবে। কারণ বড় বলটা কেন এদিকে আসবে না, কারণ বড় বলটা যেহেতু এখানে মাস বেশি, অনেক বেশি, এটা কেবল 158 কেজি, আর এই জায়গাতে কেবল এটা হাফ কেজির কাছাকাছি। তাহলে এটাই আমাদের যেহেতু মুভ করা সহজ, এই বলটা একটু এদিকে সরে যাওয়ার চেষ্টা করবে। এই কারণে ছোট আর বড় বলটা নেওয়া হয় আর কি। তাছাড়া দুটো বলে আমাদের সমান করে নিতাম, কিন্তু এই কাজটা না করে ছোট বল নেওয়া হয়, এই একটাই কারণ যে এটা ফিক্স থাকবে এবং এটা কিছু এদিকে সরে যাবে। এটা যদি এদিকে সরে যায় তাহলে এখানে এই চারটার উপরে একটা এরকম ভাবে টুইস্ট অ্যাপ্লাই করা হচ্ছে আর কি। অনেকটা এরকম যে এরকম ভাবে এই তারটা উপর থেকে ঝুলছিল, তার মাথায় নিচে আর একটা এরকম আহ, ছোট যে রডটা আছে এখানে একটা ভর, এখানে একটা ভর। ছবি কি দেখতে পাচ্ছ তোমরা আমার পেন দিয়ে যেটা দেখাচ্ছি? জি স্যার। হ্যাঁ, জি তাহলে স্যার। এখানে ভর এবং এখানে ভরে যে জিনিসটা আছে এটা একটু এরকম ভাবে ঘুরে যাওয়ার চেষ্টা করবে। একটু এরকম ভাবে ছিল, একটু এরকম ভাবে ঘুরে যাওয়ার চেষ্টা করবে। যদি একটু ঘুরে যায় তাহলে দেখো এই যে এখানে যেটা থেকে ঝুলছিল আর কি, ওই ইয়ারটার উপরে রডটার উপরে একটু টুইস্টিং ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তো যদি আমরা এখানে যদি টর্ক অ্যাপ্লাই করি, টুইস্ট করি, তাহলে এখানে একটা রিস্টোরিং টর্ক তৈরি হয়। একটু ঝুলিয়ে রাখবো, যে কোনো একটা তারকে যদি আমরা এরকম ভাবে একটু পেঁচাই, একটু যদি এটাকে ফিক্সড রেখে, এটাকে ফিক্সড রেখে এটা যদি একটু ঘোরাই তাহলে আবার ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসে। কেন চলে আসে? কারণ তুমি যখন এরকম ভাবে টর্ক অ্যাপ্লাই করে এটাকে ঘোরালা, এখানে একটা রিস্টোরিং টর্ক তৈরি হয়। এই রিস্টোরিং টর্কটা তাকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং তুমি যদি ফোর্সটা ছেড়ে দাও, মানে টর্কটা যদি অ্যাপ্লাই করে বন্ধ করে দাও, তাহলে এটা আবার আগের অবস্থায় ফিরে যায়, কারণ এটা ইলাস্টিক একটা জিনিস আর কি। ইলাস্টিসিটি আমরা যখন পড়বো চ্যাপ্টার, আমরা এটা আরো ডিটেলস জানবো। এই কারণে আমাদের একটু আমরা মনে হতে পারে, কিন্তু আমরা আগে একটু জেনে নিলাম এই কারণে ইলাস্টিসিটির। যাক, তাহলে আমাদের এটা যে রিস্টোরিং টর্ক যখন তৈরি হচ্ছে, এই রিস্টোরিং টর্কটা যেখানে সমান সমান, মানে তুমি যখন এখানে ফোর্স অ্যাপ্লাই করলে, টর্ক অ্যাপ্লাই করলে, যে পজিশনে যে তোমার অ্যাপ্লাইড টর্ক আর রিস্টোরিং টর্ক সমান হয়ে যাবে, ওই পজিশনে তারা ব্যালেন্সড অবশ্যই থাকবে আর কি। আবারও বলছি, তুমি এখানে টর্ক অ্যাপ্লাই করছো একটা ভ্যালু, তুমি যত বেশি টর্ক অ্যাপ্লাই মানে ঘোরাবা, টর্কে মানে রিস্টোরিং টর্কের ভ্যালু তত বাড়বে। যে পজিশনে যে রিস্টোরিং টর্ক আর অ্যাপ্লাইড টর্ক সমান হয়ে গেল, তারা ওই পজিশনে যে এটা ব্যালেন্সড অবস্থায় থাকবে। তো আমরা যদি মনে করি যে এখন যে পজিশনটা আছে এটাই যদি আমাদের ব্যালেন্সড অবস্থায় থাকে, তাহলে এটা থেকে এটা কেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব আছে। এইটুকু দূরত্ব যদি হয় ডি, এখন যে অবস্থা আছে এটা কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব ডি, এটার ভর ক্যাপিটাল এম, এটার ভর স্মল এম। তাহলে এই দুটো বলের মধ্যকার যে ফোর্স, এটার ভ্যালু হচ্ছে এফ ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, যেটা আমরা আগে বলেছিলাম এই ফোর্সে তার মধ্যে কার্যকর আছে। এই যে এটা, এই ভ্যালু, এই ফোর্সের ভ্যালু এর মধ্যে, এই ভ্যালুর একটা ফোর্স তার উপর কার্যকর আছে আর কি। একই রকম ভাবে এখানেও তার উপরে একই ফোর্সই কার্যকর। তাহলে এখন যে ঘটনা ঘটবে, যে এই ফোর্স যখন এখানে কার্যকর আছে, এখানে থেমে গেল কেন? কারণ হলো এখানে একটা রিস্টোরিং টর্ক, মানে যে ফাইবারটা থেকে বা যে টর্সনাল রড থেকে যে ঝোলানো হয়েছিল সেখানে একটা রিস্টোরিং টর্ক তৈরি হচ্ছে, যেটা এখানে অপোজিট ডিরেকশনে, এবং তার ভ্যালু এটার টর্কের সমান। তো এটা আমরা যখন সমান করতে চাবো, আমরা এখন তাহলে ক্যালকুলেশনে যদি যাই, তাহলে কি ঘটনা ঘটবে দেখো। এই জি এম এম বাই ডি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ওই ভ্যালুটা, মানে আমাদের ফোর্সের ভ্যালু। ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট 2L, কেন? কারণ হলো যে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত দূরত্ব হচ্ছে 2L। তার মানে যেখানে ঝোলানো হয়েছে সেই ঝোলানো প্রান্ত থেকে এটা যে কোনো একটা এন্ড পর্যন্ত দূরত্ব L, তাহলে টোটাল ভ্যালু 2L। এই কারণে এখানে 2L রাখা হয়েছে। তাহলে আমাদের টর্ক সমান হলো বল গুণিত দুইটা বলের দূরত্ব।
তাহলে এখানে এইভাবে যদি রাখো তাহলে Gmm/d² টাইমস 12 হচ্ছে এটা, তাহলে এইটা হচ্ছে আমাদের টর্ক। এখন এই টর্কটা আমাদের রিস্টোরিং টর্কের সাথে সমান হবে। এখন তাহলে রিস্টোরিং টর্কটা কি করে পাবো? রিস্টোরিং টর্ক হচ্ছে সি থিটা। এই জিনিসটাও আমাদের ইলাস্টিসিটি চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো, কিন্তু আমাদের এখানে একটু অ্যাডভান্স জানতে হচ্ছে। এখন রিস্টোরিং টর্ক মানে হলো যে তুমি যখন ঘোরাচ্ছ বা একটা জিনিসকে যখন এরকম ভাবে মোচড়াচ্ছ, তখন এই 1 ডিগ্রি যদি ঘোরানো হয় তাহলে 1 ডিগ্রি ঘোরানোর জন্য যে পরিমাণ প্রত্যয়নী টর্ক তৈরি হচ্ছে, মানে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য যে টর্ক তৈরি হচ্ছে, এটা হচ্ছে সি, যেটাকে আমরা বলি যে টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট বা রিস্টোরিং কাপল পার ইউনিট টুইস্ট। বুঝছো? এখানে দেখো এই কথাটা দেখো, রিস্টোরিং কাপল পার ইউনিট টুইস্ট। এখানে কাপল বলতে আসলে টর্কের কথা বলছে, রিস্টোরিং টর্ক পার ইউনিট টুইস্ট এটা বোঝানো হচ্ছে আর কি। তাহলে রিস্টোরিং টর্ক পার ইউনিট টুইস্ট বা টুইস্ট মানে আসলে এখানে ঘোরানো, এইটুকু 1 ডিগ্রি ঘোরানোর জন্য 1 ডিগ্রি ঘোরানোর জন্য যে সি পরিমাণ যদি আমাদের রিস্টোরিং টর্ক তৈরি হয়, তাহলে থিটা ডিগ্রি ঘোরানোর জন্য সি টাইমস থিটা পরিমাণ টুইস্টিং টর্ক রিস্টোরিং টর্ক তৈরি হয়েছে এখানে। এই ফিগারটা এইটুকু যদি না বোঝো আমাকে আবারও বলো, কেউ যদি এখানে না বুঝে থাকো তাহলে আবারও বলো এটুকু বুঝছো কিনা। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড টর্ক, যেটা কিনা আমরা বড় বল কাছে নিয়ে আসলাম, কাছে নিয়ে আসলে পর একটা বল এর মধ্যে কাজ করছে, মানে ফোর্স কাজ করছে, সেই ফোর্সের ভ্যালুটা হচ্ছে Gmm/d²। এই দুটো বলের মধ্যকার দূরত্ব যেহেতু আমাদের 2L, তাহলে আমরা এটাকে দিয়ে গুণ করে আমরা টর্ক পেয়ে গেলাম, যেটা কিনা আমাদের অ্যাপ্লাইড টর্ক। এই অ্যাপ্লাইড টর্কের জন্য যে ইয়ে থেকে টর্শনাল যে রডটা ছিল সেটাকে একটু ঘোরানো হচ্ছে, এটা যদি একটু ঘোরানো হয় তাহলে এর মধ্যে একটা মোচড় বিকৃতি তৈরি হচ্ছে, এবং মোচড় বিকৃতি প্রতিরোধ করার জন্য এখানে একটা রিস্টোরিং টর্ক তৈরি হবে। সেই রিস্টোরিং টর্কের ভ্যালুটা হচ্ছে এরকম যে সি, যেটা কিনা পার ইউনিট ঘোরানোর জন্য 1 ডিগ্রি ঘোরানোর জন্য এই পরিমাণ রিস্টোরিং টর্ক তৈরি হয়। তাহলে এটা সম্পূর্ণ এই বলটার জন্য, মানে আমরা যেটা হাইলাইট করেছি, এই বলটার জন্য যদি থিটা ডিগ্রি ঘুরে থাকে, তাহলে থিটা ডিগ্রির জন্য যে পরিমাণ রিস্টোরিং টর্ক হবে সেটা সি থিটা। এইটুকু বুঝছো কিনা তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে এই সি থিটা আমরা এখন তাহলে এখান থেকে জি এর ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারি। তাহলে জি ইকুয়ালস টু সি d² এটা দিকে গেল, m1 মানে এই ক্যাপিটাল এম স্মল এম 2L এটা নিচে চলে আসলো ইনটু থিটা, তাহলে জি ইকুয়ালস এটা। তাহলে এখন আমরা যদি সি ডি ক্যাপিটাল এম স্মল এম 2L এর ভ্যালু যদি আমরা জানি এবং থিটা যদি আমরা ভ্যালুটা বের করতে পারি, তাহলে জি এর ভ্যালু পেয়ে যাবো ইজিলি, এবং এটা আগের থেকে অনেক অ্যাকুরেট হবে। এখন বিষয় হলো তাহলে এই এম ক্যাপিটাল এম স্মল এম আর এই যে 2L এগুলো বের করার কোনো ব্যাপার না, কারণ তুমি ভর অলরেডি মেপেছো, এটা 158.8 গ্রাম, এটা 0.68 158.8 কেজি, এটা 0.68 গ্রাম সরি কেজি। এবং 2L এল এর ভ্যালুটা আমরা কত বলেছিলাম? এল এর ভ্যালু হচ্ছে 6 ফিট, 2L এর ভ্যালু হচ্ছে 6 ফিট। তো তাই যদি হয় তাহলে আমরা সবগুলো নিচে ভ্যালু অলরেডি জানি, ডি এর ভ্যালুটা আমরা উপর থেকে বের করে ফেলতে পারি যে কোন দূরত্বে আমরা বলগুলোকে রাখলাম এবং তারা এখানে ফিক্সড হলো যে ফিগার থেকে, এখান থেকে এটা কেন্দ্র থেকে এটা কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাও মাপার কোনো ব্যাপার না, এটা আমরা অ্যাকুরেটলি মাপতে পারি। তাহলে এইটুকু আমাদের হয়ে গেল আর কি মোটামুটি। থিটা থিটা হচ্ছে কতখানি ডেভিয়েশন হয়েছে, থিটা কতখানি ডেভিয়েশন হয়েছে, থিটা ভ্যালুটা আমরা কি করে বের করতে পারি? এটা বের করার অনেক নিয়ম আছে। তুমি এটা করতে পারো যে আমরা জানি যে কোণ সমান হলো চাপ বাই ব্যাসার্ধ। এই স্কেলটা থেকে যদি এখান থেকে এই পর্যন্ত যদি সরে আসে লাইনটা, তাহলে দেখো এখানে একটা কোণ তৈরি করছে। আমরা জানি যে কোণ সমান হলো চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। তাহলে এইটুকু যে দূরত্ব রেখেছে স্কেলে, এই স্কেলের এই দূরত্ব দিয়ে যদি এইটুকু চাপকে যদি ভাগ করে দাও, তাহলে এটার কোণ পেয়ে গেল। তাহলে কোণটাও আমরা ইজিলি বের করতে পারি এবং অ্যাকুরেটলি বের করতে পারি। তাহলে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ আমরা এইভাবে এটা বের করতে পারি। তাহলে একটা জিনিস থাকবে যেটা হলো আমরা বের করা একটু কঠিন, সেটা হলো সি। সিটা কি? যে ইউনিট অ্যাঙ্গেল ঘোরানোর জন্য যে পরিমাণ রিস্টোরিং টর্ক তৈরি হয় সেটা হচ্ছে সি। তাহলে এটা আমাদের বের করা একটু ঝামেলার, কারণ হলো এই জিনিসটা প্রত্যেকটা রডের জন্য আলাদা, মানে তুমি যতগুলো রড ঝোলাবা প্রত্যেকটা রডের জন্য আলাদা আলাদা ভ্যালু পাওয়া যাবে। এটা কোনো মানে তোমার ইউনিভার্সাল কোনো ভ্যালু এখানে নাই যে একটা ভ্যালুই থাকবে সবগুলো ম্যাটেরিয়ালের জন্য একই রকম, এটা না। এটা হলো আমাদের ওই স্প্রিংটার বা যে রড যেটা ঝোলানো হচ্ছে সেই রডের প্রপার্টি, ইন্ডিভিজুয়াল রডের প্রপার্টি। রড চেঞ্জ তো প্রপার্টি চেঞ্জ। তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমাদের এখন এই সি এর ভ্যালুটা কি করে বের করবো? তাহলে সি এর ভ্যালু বের করার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করবো, যেটা হচ্ছে আমাদের এই যে টাইম পিরিয়ডে মানে টর্শনাল রডের ঘোরানোর জন্য তুমি একটা
ফ্রিকোয়েন্সি পাবা। মানে যদি এরকম ভাবে হয় যে ওই রডটাকে কাছে নিয়ে আসলাম, মানে এই যে বড় যে ইয়েগুলো ছিল, বলগুলো ছিল, এটা ছোট বলের কাছে নিয়ে আসলাম এবং খুবই দ্রুত আবার সরিয়ে নিয়ে গেলাম। এটা টাচ না করে খুবই কাছে নিয়ে গেলাম, একটা মোটামুটি একটা কাছে পর্যন্ত আসলো, তারপর আবার খুবই দ্রুত সামনে সরিয়ে নিয়ে গেলাম। কেমন সরিয়ে নিলাম? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেললাম। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি করে ফেলা হয় তাহলে এটার অবস্থা হবে এখন যেটা দেখাচ্ছি ফিগারে, এটার মতো অবস্থা এই যে এরকম। এডিটা এরকম ভাবে খুবই কাছে নিয়ে আসলো, তারপর আবার খুবই দ্রুত আবার সরিয়ে এরকম ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে নিলাম। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যখন নেওয়া হলো, ওই বড় যে বলগুলা, এই বড় বল এটার সাথে এটার ফোর্স, এটার সাথে এটার ফোর্স সমান সমান, তার মানে হলো টোটালি এটার ফোর্সটা নেগলিজিবল হয়ে যাচ্ছে। একই কথা বলছো, এটার সাথে এটার ফোর্স এবং এটার সাথে এটার ফোর্স আবারও সমান সমান, তাহলে এই দুটার এফেক্ট তখন নেগলিজিবল হয়ে যাচ্ছে। আর যদি এরকম ভাবে কাছে নিয়ে যদি এরকম ভাবে ছেড়ে দাও, তাহলে কি হবে? এটা দুলতে থাকবে, এটা ভাইব্রেট করতে থাকবে। এরকম তুমি দেখেছো কিনা যে একটা জিনিস ঝুলছিল একটা উপর থেকে কোনো একটা কিছুকে, এটাকে জাস্ট তুমি যদি একবার এরকম ভাবে যদি ঘুরিয়ে ছেড়ে দাও, তাহলে এরকম ভাবে কয়েকবার ঘুরতে 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 আবার সেটা আবার একটু ফিরে আসবে, তাই না? একটা এখানে ফ্রিকোয়েন্সি থাকবে, থাকবে কিনা বুঝছো কি তোমরা? স্যার আরেকবার বলেন একটু। এটা বললাম যে উপর থেকে ধরো কোনো একটা রড থেকে, একটা রডই বাদ দাও, তুমি একটা রাবারই মনে করো, একটা রাবার দিয়ে এটাকে জাস্ট ঝুলিয়ে দিলাম একটা কলমটাকে, তারপরে কলমটাকে অল্প একটু ডিফ্লেক্ট করে ছেড়ে দিলাম, তাহলে কি করবো? ওখানে থেমে থাকবে না? একটু এরকম ভাবে ঘুরতে, মানে এরকম ভাবে একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, এরকম ভাবে ভাইব্রেট করতে করতে তারপর একটা পজিশনে যে থেমে যাবে। কোনটা হবে? যে পরে যেটা বললাম সেটা হবে, মানে এটা অসিলেট করবে আর কি। একটা রাবার দিয়ে তুমি সিলিং থেকে একটা কলম এরকম ভাবে ঝুলিয়ে দিলা, তাহলে এটাকে যদি একটু ডিফ্লেক্ট করা হয়, তাহলে ছেড়ে দিলে পরে এটা এরকম ভাবে অসিলেট করতে থাকবে, তাই তো? অসিলেট করবে, এটাই বলছি আমরা। তো অসিলেট যদি করে তাহলে তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে। এখন আমরা যে অসিলেশন যে ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা বের করতে পারি কিভাবে? আমরা যেটা ঝুলিয়েছি সেটা আসলে কোনো রাবার না, এটা আসলে একটা টর্শনাল রড, এবং সেই রডের মোমেন্ট অফ ইনার্সিয়া আছে, এবং সেই রডের আমাদের ওই রডটা থেকে এটাকে ঘুরে যাওয়ার জন্য আমরা কি করতে পারি? এটার টুইস্টিং কাপল এখানে একটা আছে, টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট আছে। তো এখানে ওই যে অসিলেট যে করছে, সেই অসিলেশনের যে ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, টি ইকুয়ালস 2/√i/c। টি ইকুয়ালস 2/√i/c। তো এটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, এই কোশ্চেনটাও তোমাদের কাছে নতুন কি, নাকি আগে পড়েছো? আগে কি এটা পড়েছো? স্যার বলো। সুলাইমান হোসেন, তুমি কথা বলছো, আমরা শুনতে পাচ্ছি না, কথা ক্লিয়ার, নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে তোমার আর কি। আরেকবার বলো। শুনতে পাইনি। 2π√L/g। এটা হ্যাঁ 2/√L/g এর মতোই, তুমি যেটা বলছো সেটার মতোই আর কি। তুমি যেটা বলছো সেটার মতোই। আচ্ছা, আমরা একটা আরেকটা কাজ করি। আচ্ছা, এটা বলছিল তো টি ইকুয়ালস 2π√L/g। তো এটা আসলে আমাদের সরল দোলকের জন্য, সিম্পল পেন্ডুলামের জন্য আমরা এরকম 2π√L/g এই জিনিসগুলো বলি আর কি। সরল দোলক যদি না হয়, আমরা সরল দোলকের মতোই এই ইকুয়েশন গুলো এখানে ব্যবহার করতে পারি আর কি। দেখো এরকম একই রকমের ইকুয়েশন, মোমেন্ট অফ ইনার্সিয়া
বলতে কি জানো কিনা তোমরা? জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক সম্পর্কে পড়েছো না ইন্টারমিডিয়েটে? জড়তার ভ্রামক জি স্যার। জড়তার ভ্রামক পড়েছো। তো এই জড়তার ভ্রামক যেটা ছিল ওই এল এর পরিবর্তে এখানে আসছে জড়তার ভ্রামক, আর জি এর পরিবর্তে আসছে হলো টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট বা রিস্টোরিং টর্ক পার ইউনিট টুইস্ট। মানে একদিকে ঘোরানোর জন্য যে পরিমাণ রিস্টোরিং টর্ক পাওয়া যায়। এটা যেরকম প্রমাণ আছে এটার জন্য প্রমাণ আছে, আমরা এটা ইলাস্টিসিটি যখন চ্যাপ্টারটা পড়বো তখন আমরা প্রমাণটা পড়বো আর কি। তবে আপাতত এটুকু বোঝার মতো বলতে পারো যে এখন দেখো যে এখানে জি হচ্ছে আমাদের একটা ড্রাইভিং কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে, এটা হচ্ছে ওই যন্ত্র সম্পর্কের প্রপার্টি, মানে যন্ত্র রিলেটেড একটা কিছু। আমাদের এখানে ছিল একটা সিম্পল পেন্ডুলামের জন্য, এবং সেই সিম্পল পেন্ডুলামের লেন্থ ছিল এল। তাহলে এটা হচ্ছে ওই সিম্পল পেন্ডুলামের একটা প্রপার্টি। আর এই জি হচ্ছে ওই যে সিম্পল পেন্ডুলামের যে অসিলেশন যেটা হবে, অসিলেশন অসিলেশন মানে কি বলছো, কম্পন। ওই কম্পন যেটা হবে সেই কম্পনটাকে ড্রাইভ করবে, যে ওই কম্পনটা হওয়ার জন্য দায়ী যে সেটা হচ্ছে জি, যেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এখন একই কথা প্রযোজ্য, এই উপরে যেটা আছে সেটা হলো একই রিলেটেড প্রপার্টি, মানে হচ্ছে যন্ত্র যেটা সে যন্ত্রের একটা প্রপার্টি এখানে থাকবে যেটা হচ্ছে তার মোমেন্ট অফ ইনার্সিয়া। এখানে ছিল লেন্থ, আর লেন্থের জায়গায় এখানে হলো জড়তার ভ্রামক, ভর সম্পর্কিত একটা টার্ম। এবং নিচে যেটা হবে সেটা হচ্ছে ওই যে অসিলেশনটা হচ্ছে সেই অসিলেশনটা হওয়ার জন্য দায়ী কিছু একটা। অসিলেশনটা হচ্ছে কেন, যখন এরকম ভাবে উপর থেকে সিলিং থেকে যখন একটা বস্তু দিয়ে ঝুলিয়ে দিলা, তারপর একটু যদি ঘুরিয়ে ছেড়ে দিলা, আবার এরকম ভাবে অসিলেট করছে, কারণ হলো যখন তুমি এরকম ফোর্স অ্যাপ্লাই করে এখানে নিয়ে গেলে সেখানে একটা রিস্টোরিং ফোর্স চলেছে, সেই রিস্টোরিং ফোর্সে তাকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে চাচ্ছে, আর নিয়ে আসবে যখন তুমি ফোর্সটা ছেড়ে দিবে তখন। তো এটা হচ্ছে আমাদের এখানকার ড্রাইভিং ফোর্স আর কি। এখানে ড্রাইভিং ফোর্সটা হচ্ছে আমাদের এখানে এমজি হওয়ার কথা, মানে আমাদের জি যেটা এটা হচ্ছে ড্রাইভিং এর জন্য, মানে ড্রাইভ করছে এই সম্পূর্ণ অসিলেশনটা, আর এখানে ড্রাইভ করছে হলো এই সিটা। যাক, তাহলে এটার এটা ওই ইকুইভ্যালেন্ট, আমরা এটা প্রমাণ করবো। আপাতত বোঝো যে ওই যে সি বের করার একটা ওয়ে হলো আমাদের টাইম পিরিয়ড দিয়ে, এটাকে তুমি যদি এরকম ভাবে অল্প পরিমাণ ঘুরিয়ে ছেড়ে দাও, অল্প পরিমাণ অসিলেট করে যদি ছেড়ে দাও, তাহলে এটা অসিলেট করবে, এবং অসিলেট করতে করতে তার যে টাইম পিরিয়ড থাকবে, টাইম পিরিয়ড 2/√I/c হবে। আই হচ্ছে ওই যন্ত্রের মোমেন্ট অফ ইনার্সিয়া, ওই যন্ত্র বলছে মানে ওই রডটার মোমেন্ট অফ ইনার্সিয়া, মানে যেটা অসিলেট করছে আর কি। অসিলেট করছে কোনটা, এই বড় ছোট বল ওয়ালা যে বড় রড যেটা আর কি, মানে ছোট বল যেটা আছে, বড় রড যেটা, এটা হচ্ছে আমাদের অসিলেট করবে একবার ডান বামে যাবে এরকম ভাবে সুইং করছে। তাহলে এটা যখন অসিলেট করছে তাহলে আমাদের ওই মোমেন্ট অফ ইনার্সিয়া হবে ওই যে রডটা থেকে ঝুলছে সেই রডের রেসপেক্টে এটার মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে রডটা হচ্ছে এখানে অ্যাক্সিস, মানে এটা যে ঘুরছে সেই ঘোরার জন্য অ্যাক্সিস, আমরা জানি যে মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তার ভ্রামক বের করার জন্য আমরা কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে কোনো একটা দণ্ডের জড়তার ভ্রামক আমরা বের করি। তাহলে এই অ্যাক্সিসটা হচ্ছে এটা, যে এই অক্ষের সাপেক্ষে এটা ঘুরছে, তাহলে এই সাপেক্ষে এর মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তার ভ্রামক তুমি পাবে। সেই জড়তার ভ্রামক হচ্ছে আই, এবং সি হচ্ছে একক ডিফ্লেকশনের জন্য যে পরিমাণ রিস্টোরিং টর্ক। তাহলে এটা থেকে তাহলে সি ইকুয়ালস টু আমরা বের করতে পারি ইজিলি যে 4π², মানে ইয়ে করো আর কি, জাস্ট স্কোয়ার করে রুট করো, তারপরে এই পাশে পাশে পাঠিয়ে দাও, তাহলে এখানে 4π² I/c, এই জিনিসটা বাই t², এটা আমাদের তাহলে থাকছে আই ইকুয়ালস টু। তাহলে সি এর যে ভ্যালু এটা সমান আমরা পেলাম। মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা সহজ কোনো একটা যন্ত্রের জন্য, একটা দণ্ডের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা সহজ বলে আমরা এটাকে ইজিলি এর সাথে রিপ্লেস করতে পারি। তাহলে সি ইকুয়ালস, তাহলে এখন আমরা আগে যেখানে সি আমাদের বের করা কঠিন ছিল, তাহলে এই ইকুয়েশনে আমরা সি এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো জি ইকুয়ালস টু 4π² কাটাকাটি করার পরে আর কি পাচ্ছি, এটা 2 ছিল 2 কেটে গেছে। তাহলে ইকুয়েশনটা হচ্ছে আমাদের যেটা জি ইকুয়ালস টু সি এর জায়গাতে আমরা এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, আর নিচে 2 ছিল, তাহলে 2 কেটে গেলে আমাদের 4 এর জায়গায় 2π² I/d² ডেল্টা ডিভাইডেড বাই m/l²t²। এখন ডেল্টা বাই এলটা কি, ডেল্টা বাই এল, এল হচ্ছে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, আর এই ডেল্টা হচ্ছে আমাদের ওই যে পরিমাণ চাপ তৈরি করেছে আর কি। তাহলে চাপ বাই ব্যাসার্ধ, বাহুর দৈর্ঘ্যটা হলো আমাদের মূলত ব্যাসার্ধ, তাহলে চাপ বাই ব্যাসার্ধ সমান হলো আমাদের কোণ থিটা। তাহলে আমরা এখানে যা কিছু পাচ্ছি সবগুলো এখন আমরা অ্যাকুরেটলি মাপতে পারি। তাই আইটা তাহলে কি করে পাবো, আই এর ভ্যালু হচ্ছে ½ m r², তোমরা এটা জানো, বা ½ m l²। তাহলে আমরা যেটা জানি যে ½ m l এর জায়গায় তাহলে কি হবে, এখন টোটাল যে টোটাল লেন্থ হচ্ছে 12 দণ্ডটার, তাহলে ½ m2l², তাহলে হলো 4 সব মিলে হচ্ছে 2m l²। তাহলে এম এর ভ্যালু আমরা বের করতে পারি
এই যে দণ্ড যেটা ঝুলিয়ে রেখেছি সেটার দৈর্ঘ্য কতখানি, মানে অর্ধেকের দৈর্ঘ্য, ঝুলন বিন্দু থেকে দৈর্ঘ্য কতখানি সেটা আমরা বের করতে পারি। তাহলে ইজিলি আমরা আয়টা বের করে ফেলতে পারি। তাহলে আই ভ্যালুর জায়গাতে আমরা এখন যদি এটা বসিয়ে দিই, তাহলে আমরা টোটালি এক্সপ্রেশনটা যেটা হচ্ছে 4 পাই স্কোয়ার এম এল স্কোয়ার ডি স্কোয়ার ডেল্টা ডিভাইড বাই 4 এম এম এল স্কোয়ার টি স্কোয়ার। এখন এখানে এম এল স্কোয়ার আবার যদি কেটে যাই, ওপর নিচে যে কেটে দাও, তাহলে 4 পাই স্কোয়ার ডি স্কোয়ার বা এম টি স্কোয়ার ডেল্টা। এখন আমাদের সবকিছু কাটার পরে দেখো আমাদের ইয়াগুলো রিডিউসড হয়ে গেছে অনেকটা। এখন আমরা পাই তো কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, ডি আমরা বের করতে পারি একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার, এম আমরা ভর মেজার করে পেতে পারি, আর টি হচ্ছে এটার স্টপ ওয়াচ দিয়ে টাইমটা ক্যালকুলেট করে যে কত টাইম পিরিয়ড আছে ওই অসিলেশনের, এটা আমরা বের করতে পারি। আর ডেল্টা বের করবো হলো হয় আয়না দিয়ে, লাইটের মাধ্যমে, অথবা ভার্নিয়ার স্কেল দিয়ে, যতখানি চাপের দৈর্ঘ্য তৈরি হয়েছে। তাহলে এখানে আর কোনো কিছু আমাদের মানে অ্যাকুরেসি হবে না এমন জিনিস আমাদের এখানে নাই। আমরা সবকিছুই অ্যাকুরেটলি মেজার করতে পারি, সেই সেন্সে জি এর ভ্যালুটা অ্যাকুরেটলি মেজার করতে পারি। তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। কঠিন মনে হচ্ছে কি? না স্যার। একদম সহজ। তারপরে তোমরা পড়বা। আমি মানে তোমাদের এটা ফার্স্ট ইয়ার থেকে, মানে প্রথম থেকে যদি আমরা মেকানিক্স এর কিছু অংশ যদি পড়াতে পারতাম তাহলে একটু সহজ হতো আর কি আরেকটু। তো যেহেতু আমরা ওটা এখন চ্যাপ্টারটা যেটা পরে আছে, ওই চ্যাপ্টারটার পরে আগেই আমরা এটা পড়ে ফেলছি, এই কারণে কিছু টার্ম কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা সেটারও আমরা ডেফিনেশন আগে দিয়ে ফেলেছি। আরো ডিটেলস আমরা ইলাস্টিসিটি চ্যাপ্টার পড়ার সময় পড়বো। তো এইটুকু তোমরা একটু দেখো, এই ক্যালকুলেশন গুলো দেখো, একদম ইজি ক্যালকুলেশন। আমাদের মোট কথা হলো আমাদের দুইটা ফোর্সকে ব্যালেন্স করতে হবে। একটা হচ্ছে যে রিস্টোরিং ফোর্স, যেটা কিনা ওই যন্ত্রটাকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর একটা হলো আমাদের এটার অ্যাপ্লাইড টর্ক, এটাও একটা রোটেশনাল ফোর্স, যেটা কিনা ওই একটা 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 যদি আমরা ক্লক ওয়াইজ ঘোরানোর চেষ্টা করি, তারা একটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে, এবং তারা একটা ব্যালেন্সড অবস্থা যখন থাকবে তখনকার জন্য এই কোয়েশন হচ্ছে এটা, এবং এখান থেকে ক্যালকুলেশন করে আমরা জি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। এখন তাহলে কাজটা কিভাবে হবে, সেটা অলরেডি তোমরা বুঝে ফেলেছো আর কি। আমরা সব প্রথমে এই যে ছোট বলের যে রড গুলা, ছোট বলটাকে আমরা এরকম ভাবে কমলা কালারের রং দিয়ে দেখেছি এ বি, আর বড় বলটা হচ্ছে আমাদের সিডি ভ্যালু যে দেখানো হয়েছে বড় বল, এটা সব প্রথম আমাদের এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, যাতে করে এই এ এর সাথে এই যে সিডি এর যে ফোর্স এটা সমান হয়, আবার এই যে বি এর সাথে সিডি এর ফোর্স সমান হয়, এবং এটা কোনো এফেক্টিভ কোনো ফোর্স এখানে যেন কাজ না করে। তারপরে কি হবে, এটাকে যদি কাছে নিয়ে যাই, কাছে নিয়ে যদি এরকম ভাবে যাও, তাহলে এটার যে নর্মাল পজিশন ছিল, নর্মাল পজিশন থেকে একটু এদিকে সরে যাবে। আমরা নিয়ে এসেছি এটা এই পর্যন্ত, তাহলে এটা একটু এখানে থাকার কথা, এই এটা যদি এটা সরেছে এই এ প্রাইম পজিশনে চলে আসবে। আবার বিও তাহলে একই রকম ভাবে বি প্রাইম পজিশনে চলে যাবে। তাহলে এখন তার ডি এর ভ্যালু কত এটা আমরা ক্যালকুলেট করব। ডি এর ভ্যালু ক্যালকুলেট করে এটা থেকে আমরা একটা ডাটা নিব। তারপরে হলো এটাকে জাস্ট অপোজিট ডিরেকশনে, যে এই ডিরেকশনে আসার পরে আমাদের যদি ঘুরে দেবো, তাহলে এই বিটা আবার বি এর দিকে যাবে, আর এটা আবার নিচে নামবে। তাহলে আবার এটা এ ডাবল প্রাইম পজিশন, আর এটা বি ডাবল প্রাইম পজিশন। তাহলে এখানে আমাদের একটা ডি হবে, ওই একই ডিওতে আমরা রাখবো। এইভাবে রেখে আমরা মূলত এটার ক্যালকুলেশন গুলো করবো, এবং এটার এক্সপেরিমেন্টাল যে আহ, গঠনটা সেটা এরকম উপর থেকে করা হবে আর কি, এরকম ভাবে। তুমি যখন এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে অন্য যে কোনো একটা অ্যাঙ্গেলে যখন নিয়ে আসবো, এটা ব্যবহার করার জন্য আমরা এই যে এইখানে যে ফিতাটা আছে এটাকে ভার্নিয়ারটা জিরো করার জন্য, মানে যে আরএস যে রড, আরএস রডকে ভার্নিয়ার জিরো করার জন্য যে যেটা আমাদের চাবি, যেটা সেই চাবিটা এখানে আছে, এটাকে ঘুরিয়ে আমরা এটাকে জিরো করবো, এবং তারপরে যখন ডিফ্লেকশন এটা কাছাকাছি নিয়ে আসবো, এটা 90, সব প্রথম কথা হলো এই পিকিউ রডকে আরএস এর রেসপেক্টে 90 ডিগ্রি করবা। তারপরে কাজ হলো এই আরএস রডটা আমাদের এই ভার্নিয়ারকে জিরোতে নিয়ে আসা, জিরোতে নিয়ে আসার জন্য আমরা এই চাবিটাকে ইউজ করবো। যখন এটা জিরোতে চলে আসলো, তখন আমরা আবার এই পিকিউ রডকে ঘুরিয়ে কাছাকাছি কোনো একটা দূরত্বে নিয়ে আসবো, ডি দূরত্বে, একটা নির্দিষ্ট দূরত্ব। তখন কি হবে, এটা যে আরএস রড যেটা জিরো পজিশনে ছিল, এটা জিরো পজিশন থেকে ডিফ্লেক্ট হবে, ডিফ্লেক্টের নতুন কোনো একটা পজিশনে যাবে, আগের ফিগারে যেটা দেখলাম। তাহলে নতুন যে পয়েন্টে গেল, ওই পয়েন্টের ভ্যালু আমরা এই টি টেলিস্কোপ দিয়ে মেজার করবো। টি টেলিস্কোপ দিয়ে যেটা মেজার করলাম, এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য হলো। তাহলে এখান থেকে চাপের দৈর্ঘ্য পেলা, এটা আগে থেকে এটা মাস কত এটা পেয়েছে, এটা এখান থেকে লেন্থ কত এটা মেজার করলে পাবো, তাই না? আর মোমেন্ট অফ ইনার্সিয়া এখান থেকে পাচ্ছে, সবগুলো মিলে তাহলে আমাদের আর জি বের করতে কোনো সমস্যা হবে না। তাহলে ক্যাভেন্ডিশ মেথডটা আমাদের পুরোপুরি কমপ্লিট হলো। ফিগার এতগুলো ফিগার দিব না, বেশি ফিগার দিয়ে তোমার হয়তো অনেকটা কনফিউজড হয়েও গেছো, কিন্তু আমাদের এটা বোঝানোর জন্য এর থেকে আর কিছু বড় করার কিছু ছিল না, কারণ আমাদের এই ফিগারটা একটু জটিল।
পরীক্ষার হলে এই ফিগারটা আঁকানোর দরকার নাই, এটা একটু আঁকাতে বেশ জটিল হবে, আঁকালে সময় থাকলে আঁকাতে পারো, কিন্তু দরকার নেই আর কি। এই ফিগারটা আঁকালে হবে, আর এটাও যদি আঁকাতে না পারো এটা আঁকালে হবে। আমরা কোনো কিছু মিন করবো না, মনে করবো না আর কি। যাক, তাহলে আমরা এই ক্যামিডিস মেথডটা এ পর্যন্ত থাক। এই ফিগারটা দিবা, এই ফিগারটা দিবা এবং উপরে যে কোনো একটা, আর প্রসিডিউর কিভাবে কাজ করবে, ক্যালকুলেশন কিভাবে, এগুলো তো বলতেই হবে। এখন কথা হলো যে আমরা যে জিএ ভ্যালুটা এখানে বের করলাম, জিএ ভ্যালুর কারেকশন কি কি, মানে এখান থেকে ইরোর কি কি হতে পারে। এখন এই যে এই যে যখন আমরা উপরে রাখলাম, এরকম কন্ডিশন যখন আছে, আমরা শুধু এটার মধ্যেকার বল ধরেছি, কিন্তু এটা এবং এটার মধ্যেকার বলও কিন্তু আছে, নেগলিজিবল, অনেক দূরে আছে, কিন্তু এই দুটার মধ্যে বল, মানে ডি এবং বি প্রাইমের মধ্যে বলও আছে। কিন্তু আমরা যে ক্যালকুলেশনটা করেছি, ওই ক্যালকুলেশন সম্পূর্ণটা এই বলটাকে কনসিডার করে, আমরা ডি এবং বি প্রাইমের কোনো বল কনসিডার করিনি। তাহলে আমাদের যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনে ইরোরের একটা অংশ হলো এটা, যে ডি আর বি এর মধ্যে একটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স আছে। ওই ফোর্সটা যাই হোক একদম নেগলিজিবল, মানে কাছাকাছি হলো, একদম পুরোপুরি জিরো না, তাহলে এটার জন্য কিছু ইরোর এখানে আসতে পারে। আর একটা ইরোর হতে পারে হলো, আমরা যে টর্শনাল যে আমরা যে রডটা ঝুলেছে এখানে, এই রডটা যেটা ঝুলেছে, যেটা কিনা আমাদের যে রিস্টোরিং টর্ক এখানে প্রয়োগ করছে, তুমি যখন এটাকে একটা ফোর্স দিয়ে অ্যাপ্লাই করলা, মানে এখানে এটাকে কাছে নিয়ে আসলে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করা হলো, ওই গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করার কারণে যখন এটা ঘুরছে, এই ঘোরার কারণে এটা কিছু এখানে টর্শন অ্যাপ্লাই করা হলো, এটা যখন আবার ছেড়ে দেবে আগের অবস্থায় আবার যাবে। এখন যদি পারফেক্টলি ইলাস্টিক যদি হয়, পুরোপুরি যদি স্থিতিস্থাপক হয়, তাহলে আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু আমরা জানি যে প্র্যাকটিক্যালি কোনো বস্তুই পুরোপুরি স্থিতিস্থাপক না, সবগুলোর লিমিটেশন আছে। তাহলে পুরোপুরি যেহেতু স্থিতিস্থাপক না, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আগের অবস্থায় পুরোপুরি ফিরে যাবে না, কিছুটা ইরোর থাকবে। তাহলে এটা একটা ইরোরের একটা উৎস। তারপরে হলো এই যে বাহুটা, এই বাহুগুলা অনেক বড় করতে হবে। প্রথম কথা হলো এটাকে অনেক বড় করতে হবে, কারণ ছোট বাহু নিয়ে এটা যে পরিমাণ বল, এই পরিমাণ বলে এই টারে ওটা মোচড় দিতে পারবে না। তাহলে এই মোচড় দিতে পারে এরকম করার জন্য আমাদের এই বাহুটা অনেক বড় নিতে হবে, 6 ফিট দূরত্ব আমরা নিচ্ছি, বা আরো বেশি বড় নিলে পরে আরো ভালো। তো এত বড় যখন বাহু নিচ্ছ, তখন এখানে যখন এটা মুভমেন্ট করবে, মানে অসিলেশন যেটা হবে, ওই অসিলেশন হলে পরে সেখানে একটা এয়ার কারেন্ট তৈরি হবে, মানে বাতাস তো এর মধ্যে আছে, এটা তো তুমি আর ভ্যাকুয়াম করনি, ওই ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে যখন এটা ফ্লো করছে, ওই এয়ার কারেন্টের জন্য এটা কিছু আবার ডিসপ্লেসড হবে। তুমি এয়ার কারেন্ট মানে হলো, ধরো তুমি বাতাসের মধ্যে, মানে এমনি একটা রুমের মধ্যে যখন দৌড়াবা, দেখবে যে কানের পাশ দিয়ে বাতাস হুহু করে পিছনে এগিয়ে যাচ্ছে, যখন হুট করে থেমে যাবে মনে হবে যে বাতাস যেতে যেতে আবার একটু মনে সামনে চলে গেল। তো এটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে এয়ার কারেন্ট, বাতাসের বাতাসের প্রবাহ। তো এয়ার কারেন্ট এখানেও থাকবে, ওই এয়ার কারেন্টের জন্য এটা কিছু এফেক্ট এখানে করবে, এটা একটা ইরোরের উৎস। আর একটা হলো এই যে বল, এই বলটা আমরা যেটা বলছি 158 কেজি, এটা ভর যদিও অনেক বড়, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সটাও আবার অনেক কম, তাই না? তো এখানে যে এফেক্টটা হবে, সেই এফেক্টটা আবার এই খুবই অল্প বলের জন্য হচ্ছে, এটা একটা বড় সমস্যা আর কি এক্সপেরিমেন্টের। এই হচ্ছে আমাদের মূলত এই এক্সপেরিমেন্টাল ইরোর গুলোর উৎস, বা এক্সপেরিমেন্টাল লিমিটেশন হচ্ছে এগুলা। কিন্তু এতগুলো লিমিটেশনের পরেও এই যন্ত্রটা, মানে এটা মোটামুটি ওই সময়কার সব থেকে অ্যাকুরেট এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, সরি গ্র্যাভিটেশনাল ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মাপার জন্য একটা পদ্ধতি ছিল আর কি। এবং এরপর আরেকটু কিছু ইরোর মিনিমাইজ করে আরো কিছু পদ্ধতি আসছে। তো সবগুলো পদ্ধতি আমরা পড়বো না, ক্যাভেন্ডিশ পদ্ধতি আমরা ক্যাভেন্ডিশ পড়লাম, এরপরে বয়েজ মেথড পড়বো। বয়েজ মেথডটা আরেকটু জটিল হবে এর থেকে, তবে মোটামুটি খুব বেশি যে হবে তা না, আমরা মোটামুটি এগুলো এই দুটো পড়লে পরে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, ক্যাভেন্ডিশ মেথডে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? অনেক কথা বলা হলো, তোমরা প্রত্যেক গেলে দেখবে যে এত বেশি কথা বলা লাগছে না, কারণ আমরা অনেক বেসিক এখানে আলোচনা করা লাগলো। এটা সবসময় এখানে দরকার হবে না, একবার বুঝে গেলে পরে পরে আর এটুকু প্রয়োজন থাকবে না। কারোর প্রবলেম হলে বলতে পারো, ফ্র্যাঙ্কলি বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সম্ভবত নাই, তাহলে আমরা এরপরে আগাই। এরপরে বয়েজ মেথড আমরা এটা আজকে শুরু করছি না, আমরা আজকে তোমাদের যে একজন অনেক আগে একটা কোশ্চেন বলেছিল, এটা তোমাদেরকে গত লেকচারে দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু এটা ব্যাখ্যা করা হয়নি, ওটা আজকে একটু ব্যাখ্যা করে দিই।
একজন একটা কোশ্চেন করেছিল এরকম যে মাস যদি হয় মানে আচ্ছা আমাদের ক্লাস কিন্তু এটা মানে শেষ হয়ে গেছে আর কি আজকে। তোমার ইচ্ছে করলে কেউ চলে যেতে পারো যদি প্রয়োজন এটা মনে না করো, কিন্তু থাকলে ভালো হবে। যাক, আমাদের তাহলে এখানে কোশ্চেন ছিল এরকম যে মাস হচ্ছে মাস অফ মুন, এটা আমাদের আর্থের মাসের থেকে 0.03 টাইমস। পৃথিবীর ভর, পৃথিবীর ভরের থেকে মানে যে চাঁদের যে ভর সেটা পৃথিবীর ভরে 0.03 গুণ। আর দূরত্ব যেটা মানে পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করে চাঁদের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা পৃথিবীর রেডিয়াসের 60 গুণ বড়, মানে 60 গুণ সমান আর কি। তাহলে আমরা যদি এরকম ভাবে একটা ফিগার আঁকাই, ধরো এটা, তাহলে আমাদের এটা সেন্টার অফ মাস কোথায় হবে, আমাদের যে আর্থ মুন যে সিস্টেম, এই সিস্টেমের সেন্টার অফ মাস কোথায় হবে এটা আমাদের জানতে হবে আর কি। তো যাই হোক, আমরা তাহলে এখন যেটা করবো সেটার জন্য এই ফিগারটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের অরিজিন। অরিজিন থেকে এতখানি দূরে আমাদের এটা হচ্ছে চাঁদ, এটা পৃথিবী, এই দুটোর মধ্যেকার দূরত্ব আর। চাঁদের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। আর এক্স সিএম হচ্ছে আমাদের সেন্টার অফ মাস। আমরা জানি যে সেন্টার অফ মাস যেটা হয় সেটা হচ্ছে মূলত যেটা বেশি ভর, যেটা সে বেশি ভরের কাছে সেন্টার অফ মাসটা হয় দূরে ভরের থেকে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের অরিজিন। আমাদের কন্ডিশন হলো এম এম, মুনের মাস হচ্ছে আর্থের মাসে 0.03 গুণ। আর রেডিয়াস মানে আমাদের টোটাল যে ডিস্টেন্স যেটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যেটা, এটা হচ্ছে আমাদের আর্থের রেডিয়াসের 60 টাইমস। এটা আমাদের কন্ডিশন দেওয়া হয়েছে। এখন আমরা জানি যে আমাদের যে সেন্টার অফ মাসের ইকুয়েশন এক্স সিএম, এটা হচ্ছে আমাদের m1 x1 প্লাস m2 x2 ডিভাইড বাই m1 প্লাস m2। এখন যে x1 x2 এগুলো হচ্ছে আমাদের অরিজিন থেকে মাপতে হয়। তো আমরা যে কাজটা করেছি এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করেছি যে অরিজিনটাই আমরা ধরে নিয়েছি পৃথিবীর যে কেন্দ্র সেটাই অরিজিন। তাহলে অরিজিনের রেসপেক্টে পৃথিবীর দূরত্ব এটা কেমন হবে? অরিজিনের রেসপেক্টে পৃথিবীর কেন্দ্র হলো 0, মানে এই দূরত্ব হচ্ছে 0। তাহলে একটা দূরত্ব হচ্ছে 0 আর একটা দূরত্ব এখান থেকে আর দূরে, তাহলে এম ই এটা হচ্ছে আর দূরেও আছে। আমরা এটা অরিজিনটা উল্টো ধরেছি আর কি। এটা পৃথিবীর চাঁদকে অরিজিন ধরা আছে, একই ব্যাপার তোমরা পৃথিবীর জন্য করতে পারো। চাঁদকে অরিজিন ধরেছে, তাই অরিজিনের রেসপেক্টে চাঁদের দূরত্ব হলো 0। তাহলে এখানে এমনটা হচ্ছে চাঁদের মাস টাইমস চাঁদের দূরত্ব অরিজিন থেকে, প্লাস এরপরে আরেকটা বডি আছে হলো আর। তাহলে এখন যে ওই অরিজিন থেকে আর্থের দূরত্ব টাইমস আর্থের মাস, তাহলে এম ই টাইমস এম আর। এখন একটা টার্ম আমাদের অলরেডি 0 হয়ে গেল, কেন? কারণ হলো আমাদের এখানে ডিস্টেন্সটা যেটা অরিজিন থেকে নিচে এটা 0 প্লাস এম ইন্টু আর ডিভাইডেড বাই দুইটা মাসের যোগফল এম প্লাস এম টু। এখন এই কন্ডিশনে আমরা আগের যে এই কন্ডিশন ভ্যালুগুলো ছিল আমরা এটা বসে, এটা আমাদের আগে 0, তাহলে এটা আমাদের আর কিছু করার দরকার নেই। এখন এই যে এম ই সমান হচ্ছে এম সমান ইন্টু এটা। আর হ্যাঁ, তাহলে এম ই কোথায় আছে, কোথায় আছে, আছে নিচে, তাহলে আমরা এম ই এর মাধ্যমে রাখতে চাচ্ছি। উল্টা কথা করো, উল্টো জিনিসও করতে পারো, তুমি এম ই এর মাধ্যমেও বের করতে পারতে আর কি, একই ব্যাপারই হতো। আমরা এটা এম এর মাধ্যমে করছি। তাহলে এর ভ্যালুটা এখানে বসানো হলো 0.03 টাইমস ইন্টু এম। আর উপরে যেটা ছিল সেটা তো আগের মতোই আছে। আর এই আর হচ্ছে এটার পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ, তাহলে ওই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এটা 0 করার পরে আমরা এখানে যেটা পাচ্ছি এম ই, এবার কমন নিয়ে কেটে গেল। তাহলে এই 60 টাইমস আর ই ডিভাইড বাই এটা প্লাস 1, তাহলে 1.03 টাইমস 1.03 এম ছিল, এমটা কেটে গেছে অলরেডি। এখন তাহলে এই 60 ডিভাইড বাই 1.03, তাহলে এটাকে ভাগ করলে পারে তুমি 8.25 পাবা। এবং আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। মানে পৃথিবীর ব্যাসার্ধ আমরা যেটা জানি যে 6338 ইন্টু 10⁻³ এত কিলোমিটার, ও সরি 6378 এত কিলোমিটার। তো 6378 কিলোমিটার এটা যদি তুমি মিটারে করো তাহলে সেটা হয় এই যে 6.378 ইন্টু 10⁻6 মিটার। এটা দিয়ে যদি গুণ করা হয় তাহলে এই ভ্যালুটা হয়। তাহলে পৃথিবীর কেন্দ্র, সরি এটা পৃথিবী নয়, চাঁদের কেন্দ্র হবে। চাঁদের কেন্দ্র থেকে এত মিটার দূরে আমাদের ওই আর্থ মুন সিস্টেমের সেন্টার অফ মাসটা হবে। বুঝছো? ক্লিয়ার হলো কি? আচ্ছা, তাহলে আমাদের এখানে আর এম এম মুনটা অরিজিন ধরা আছে, তাহলে আমাদের এটা এত ফ্রম মুন।
এই জিনিসটা হবে, আর এই অরিজিনের এটা হবে আসলে এই পজিশন। তো এই আর কি আমাদের মোটামুটি আজকের মতো। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর কোশ্চেন বলার জন্য এটা আজকের ক্লাসে যে হতে হবে এমন কোনো কথা না, ইচ্ছা মতো তোমরা আগের একদম প্রথম ক্লাসের থেকে এই পর্যন্ত যে কোনো টপিকে যদি বুঝতে অসুবিধা থাকে কোশ্চেন করতে পারো, সমস্যা নেই। তো ঠিক আছে, কারো কোনো প্রবলেম না থাকলে আমরা তাহলে আজকের ক্লাস শেষ করি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইউটিউব লিঙ্ক, আচ্ছা ইউটিউব লিঙ্ক আমি এটা দিয়ে দেবো তোমাদের শেয়ার করে, তুমি ওখান থেকে করবে আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।